আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই পিচ্ছি বড়ি, কাঁদছিস কেন? কি হয়েছে বাবু, বলো আমাকে। সারা এবার কান্নার সুরটা আরেকটু লম্বা করে বলে উঠল, मैं तो लुट गई, बर्बाद हो गई, अब मेरा क्या होगा? সাহিল ভ্রু কুঁচকে বলল, হোয়াট? কি বলছিস এসব? যা বলবি ঠিক করে বল। কি বলবো আমি তো এখন কাউকে মুখ দেখাতেই পারবো না। আরে বাবা, হয়েছেটা কি বলবি তো? হয়নি, হবে। আর বাবা আমি না, আপনি হবেন। মানে? মানে আমি প্রেগনেন্ট, আমি মা, আর আপনি এই বাচ্চার বাবা হতে চলেছেন। ব্যাচেলার সাহিলের মাথায় যেন ফটাস করে একটা বোম ফাটলো। পুরো তবদা খেয়ে অটো হয়ে গেল। নিজেকে সামলাতে তার কিছুক্ষণ সময় লাগলো। অতঃপর একটা রাম ধমক দিয়ে বলল, হোয়াট ননসেন্স, হ্যাভ ইউ গন ম্যাড? কি আবল তাবল বলছিস এসব? আমি মোটেও আবল তাবল বলছি না, যা সত্যি তাই বলছি। আর আপনি একটা পোয়াতি মেয়ের সাথে এভাবে কথা বলছেন কেন? তাও আপনার নিজেরই বাচ্চার মা। কোনো সফটনেস নেই আপনার মাঝে, নির্দয় ব্যক্তি একটা। সাহিল দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট। কে বললো তোকে এই ফালতু কথা? আর আমাদের মাঝে এমন কিছুই হয়নি যে বাচ্চা হবে। সারা নাক টেনে বলল, এখন তো আপনি বলবেনই। আমার সবকিছু লুটে নিয়ে এখন অস্বীকার করছেন। সাহিল এবার রেগে গিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। কখন থেকে আবল তাবল বলেই যাচ্ছিস। সারা এবার ভ্যা করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনি খুবই পচা। একটা পোয়াতি মেয়ের গায়ে হাত তুলবেন, উপরওয়ালা সইবে না। আমি তো ভেবেছিলাম আপনি এই কথাটা শুনে খুশিতে আমাকে কোলে নিয়ে নাচতে শুরু করে দিবেন, আর আপনি কিনা আমাকে মারতে চাইছেন। নিষ্ঠুর নির্দয় ব্যভিচারী। বেচারা সাহিল পড়ে গেল আর এক মুশকিলে। তাই এবার নরম সুরে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাঁদে না বাবু। আচ্ছা বলো তো, তোমার কেন মনে হলো তুমি প্রেগনেন্ট? আরে এটা আমাদের বাচ্চা, সেটাই বা কিভাবে মনে হলো? কেন আবার? আপনি সেদিন আমায় কিস করেছিলেন না? আর আজকে সকালেই আমার কেমন উকি উকি লাগছিল, আর আমার টকও খেতে ইচ্ছে করছিল। আমি ছবিতে দেখেছি নায়ক নায়িকা কিস করে, তারপর পরবর্তী সিনেই নায়িকা প্রেগনেন্ট হয়ে যায়, আর নায়িকা বমি করে আর আচার খায়। সাহিলের এখন এক বদনা পানিতে ডুব দিয়ে সুইসাইড করে আত্মহত্যা করতে মন চাইছে, অথবা দেওয়ালে মাথা পিটিয়ে মরার আইডিয়াটাও মন্দ না। এ কোন পাগলের পাল্লাই পড়লো ও? আই মিন লাইক সিরিয়াসলি কিস করে প্রেগনেন্ট হয়ে গেল? সাহিল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আরে পাগলি, কিস করলে কেউ প্রেগনেন্ট হয় না, তুই ভুল ভাবছিস। সারা ভুরু কুচকে বলল, তাহলে কিভাবে হয়? সাহিল বাঁকা হেসে সারাকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, সেটা বোঝাতে হলে তো আগে বিয়ে করতে হবে। তারপর না তোকে হাতে কলমে বুঝিয়ে দিতে পারবো। বিষয়টা লজ্জার হলেও আপাতত সারার লজ্জা লাগছে না। সে মলিন সুরে বলল, তার মানে আমার পেটে বাচ্চা নেই? আরে না রে পাগলিটা, তোর হয়তো গ্যাস হয়েছে, তাই সকালে উকি উকি লেগেছে। আর টক তো তোর এমনিতেই পছন্দ, তাই না? সারা মন খারাপ করে বলল, ওহো, আহারে, আমার বাবুটা গায়েব হয়ে গেল। আমি তো আমার বাবুকে কত কিছু ভেবে বসেছিলাম, এখন তো সব মিথ্যে হয়ে গেল। সারা এবার সাহিলের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, বিয়ে করলে বাবু হয় বুঝি? হয়তো। সারা ফট করে বলে উঠল, তাহলে চলুন আমরা বিয়ে করে ফেলি। সারার অতিশয় নির্দ্বিধায় বলে ফেলা কথায় সাহিল আবারও তবদা খেয়ে গেল। মানে এখন বাচ্চার জন্য সারা বিয়ে করতে চাই? সে কিনা নিজেই একটা বাচ্চা, যে জানেই না বাচ্চা হয় কিভাবে। সাহিল সোজা সাপটা বলে উঠল, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বল আমি সাহিল ভাইয়াকে বিয়ে করতে চাই। সারা ভ্রু কুচকে বলল, কেন? আমি কেন বলবো? আপনি বলবেন। আমি কেন বলবো? বাচ্চা তো তুই চাস, তাহলে তুই বলবি। এখন যা, আমাকে ঘুমোতে দে। কথাটা বলেই সাহিল আবারও উপুর হয়ে শুয়ে পড়ল। আর বেচারি সারা নিরাশ হয়ে ঠোঁট উল্টিয়ে চলে গেল। সারা যেতেই সাহিল ঠোঁট কামড়ে হেসে দিল। ওর পিচ্ছি পরিটা সত্যিই একটা পাগলি। সন্ধ্যা 7টা। অরণ্য আজ তাড়াহুড়ো করে অফিস থেকে চলে এসেছে। এখন যে বাসায় ওর সন্ধ্যা মালতী আছে।
তাই তো কখন বাসায় আসতে পারবে শুধু সেই অপেক্ষায় থাকে। অরণ্য এসে রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল। ওর সামনে মায়া একটা লাল রঙের জর্জেট শাড়ি পরে দাঁড়িয়ে আছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, হাতে লাল চুড়ি, কানে ঝুমকো, চুলে লাল গোলাপ, সব মিলিয়ে কোনো অপসরী লাগছে মায়াকে। অরণ্য যেন চোখের পলক ফেলা ভুলে গেল, মায়াপুরীর রূপে মোহিত হয়ে গেল। মায়া লজ্জায় অরণ্যের দিকে তাকাতে পারছে না, মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাতের মাঝে শাড়ির আঁচল খুঁড়ছে। অরণ্য দরজা আটকে ধীরে ধীরে মায়ার কাছে এগিয়ে এলো। অরণ্য যতই কাছে আসছে মায়া লজ্জায় আরো নুইয়ে পড়ছে। অরণ্য মায়ার কাছে এসে নেশা ভরা চোখে তাকিয়ে বলে উঠল। মায়া নিচের দিকে চেয়ে থেকে লাজুক হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসলে ওরা করেছে এসব। অরণ্য হাত বাড়িয়ে মায়ার শাড়ির ফাঁকে মায়ের খোলা কোমরে ধীরে ধীরে স্লাইড করে মায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে মুচকি হেসে বলল, ওরা কি করেছে আর কেন করেছে শুনি? মায়ের কাঁপুনি আরো বেড়ে গেল, কম্পিত স্বরে বলতে লাগলো। ওরা বলেছে। অরণ্য মায়ার কাঁধে নাক ডুবিয়ে কানের কাছে লো ভয়েসে বলল। কি বলেছে? মায়ার এবার কথায় বের করতে কষ্ট হচ্ছে, তবুও বেচারি কোনো রকমে বলল। মা বলেছে আজকে নাকি আমাদের আবারও বিয়ে পড়াবে। অরণ্য মাথা তুলে বিস্মিত কণ্ঠে বলল, আমাদের বিয়ে? মায়া লাজুক হেসে মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। অরণ্য ভ্রু কুঁচকে বলল, কিন্তু কেন? আসলে মা বলল আমাদের বিয়েটা তো সবার অজান্তে হয়েছে, তাই লোকে নানান কথা বলতে পারে, সেজন্য আজকে পরিবারের সামনে বিয়ে পড়াবে। অরণ্য মুচকি হেসে বলল, হ্যাঁ ভালোই হয়েছে। আমিও এবার আমার সন্ধ্যামালতির সামনে চোখে চোখ রেখে কবুল বলবো, যাতে আমাদের মাঝেও আর কোনো সংশয় না থাকে। ওদের কথার মাঝে সারা এসে দরজায় নক করে বলল, ভাবি, বড়মা তোমাদের নিচে আসতে বলেছে। ইমাম সাহেব চলে এসেছেন। অরণ্য মায়ের আঁচল টেনে মাথার ওপর দিয়ে ওর হাত ধরে বাইরে বেরিয়ে এলো। নিচে এসে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। ওরাও গিয়ে সোফায় বসলো। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়ানো আরম্ভ করলেন। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করলো। তারপর ডিনার শেষে অরণ্য মায়াকে নিয়ে আবার রুমে এলো। রুমে এসে অরণ্য কাবার্ড থেকে একটা বড় প্যাকেট নিয়ে এসে মায়ার সামনে বসে বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল তোমাকে বধূ বেশে দেখব, আর সেই স্বপ্নের চক্করেই এত গোলমাল হয়ে গিয়েছিল। তবে যা হবার তা হয়ে গেছে। এখন আমি আবারও সুযোগ পেয়েছি। আমি কি আজ আমার সন্ধ্যামালতিকে বধূ বেশে দেখতে পারি? মায়া ছলো ছলো চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। অরণ্য মুচকি হেসে বলল, আজ আমি আমার বধূকে নিজ হাতে সাজাবো। তারপর অরণ্য প্যাকেটটা খুলে তার ভেতর থেকে একটা লাল বেনারসি বের করলো। এটা সে গতকাল কিনে এনে রেখেছিল মায়াকে পরানোর আশায়। অরণ্য মায়াকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। মায়ার কাঁধের কাছে হাত দিয়ে শাড়ির সেফটি পিন খুলে শাড়ির আঁচল আস্তে করে নামিয়ে দিল। লজ্জায় মাথা নুইয়ে ফেললো মায়া, সারা শরীর থরথর করে কাঁপছে। অরণ্য মায়ার পেটের কাছে স্লাইড করে শাড়ির কুচি টান দিয়ে খুলে ফেলল। মায়ার নিঃশ্বাস আটকে আসছে। অরণ্য এবার বেনারসি শাড়িটা পরানো শুরু করলো। শাড়ি পরানো শেষে মায়াকে টুলে বসিয়ে দিয়ে এক এক করে গহনাগুলো পরিয়ে দিল। মায়া শুধু ধ্যান মগ্ন হয়ে অরণ্যের দিকেই তাকিয়ে আছে। এত ভালোবাসা ওর কপালে ছিল? আমার মতো অতি সাধারণ মেয়েকে কেউ এত কিভাবে ভালোবাসতে পারে? এত সুখর কপালে শোভে তো। সাজানো শেষে মাথায় আঁচল টেনে ঘোমটা দিয়ে বলল, আমার সুন্দরী বধূ, আমার মায়াপরি। কথাটা বলে অরণ্য মায়ার কপালে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর মায়াকে পাজা কোলে তুলে নিয়ে ব্যালকনিতে এলো। ব্যালকনিতে এসে মায়াকে কোলে নিয়ে ডিভানে বসলো। অরণ্য মায়ার মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে গালে হাত বুলিয়ে পড়ল, জানো, এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে। জীবন থেকে আর কিছু চাওয়ার নেই আমার, শুধু সারাটা জীবন এভাবেই আমার পাশেই থেকো। আর কিছু চাই না আমি। ভালোবাসি মায়াপরি, অনেক ভালোবাসি। মায়া শুধু অশ্রু সচল চোখে তাকিয়ে আছে অরণ্যের দিকে। ও চেয়েও মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না। হঠাৎ পাওয়া সুখটাই বাকরুদ্ধ হয়ে যাচ্ছে ও। অরণ্য বলে উঠল, শুধু আমি বলবো? তুমিও কিছু বলো। জানো,
তোমার মনের কথাগুলো শোনার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে আছি। তুমি কিন্তু মায়া ছলো ছলো চোখে অরণ্যের চোখের দিকে তাকিয়ে থেকে অরণ্যের গালে হাত রেখে আবেগী কণ্ঠে বলে উঠল, কি বলবো জানা নেই আমার। কোন ভাষায় প্রকাশ করলে তা শুদ্ধ হবে তাও জানা নেই। জীবনে এমন একটা দিনও আসবে সেটাই জানা ছিল না আমার। আপনাকে যে এভাবে কখনো নিজের করে পাবো সে আশা করাটাও আমার কাছে দুর্লভ ছিল। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই এই সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে। সত্যি বলছি, এটা যদি কোনো স্বপ্ন হয়ে থাকে তাহলে আমি কখনোই এই ঘুম থেকে জাগতে চাই না। সারা জীবন এই ঘুমের মাঝে কাটিয়ে দিতে চাই। ভালোবাসা কাকে বলে জানি না, তবে আপনার প্রতি যে অনুভূতিগুলো আমার মনের বাগান জুড়ে জন্ম নিয়েছে তার নাম যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে হ্যাঁ, আমি ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি আমি আপনাকে না চাইতে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনি আমাকে মাফ করলেও আমি নিজেকে যে মাফ করতে পারছি না। মনের মাঝে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে আমার। বলতে বলতে মায়ার চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আমার অনেক ভয় হয় আমার অপরাধের জন্য যদি আপনাকে হারিয়ে ফেলি তাহলে যে আমি শেষ হয়ে যাব। প্রথমে যখন আপনার কাছ থেকে দূরে থাকতাম তবুও মনকে বোঝ দিয়ে বুকে পাথর চেপে থাকতে পারতাম, তবে এখন আপনাকে পাওয়ার পর যদি আবারও হারিয়ে ফেলি তাহলে কিছুতেই সহ্য করতে পারবো না, মরে যাব আমি। আপনি চাইলে আমাকে যত খুশি তত শাস্তি দিন, সত্যি বলছি আমি টু শব্দও করব না। শুধু আমাকে নিজের কাছ থেকে কখনো আলাদা করবেন না প্লিজ। মায়ার এমন করুণ কণ্ঠ অরণ্যের হৃদয় ভেদ করে দিচ্ছে। অরণ্য দুই হাতে মায়ার মুখটা ধরে কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, হুস, এই পাগলি, এসব কি বলছো? শরীর কখনো তার আত্মাকে ছাড়তে পারে? তাহলে সে বাঁচবে কি করে? তুমি যে আমার হৃদয়ের স্পন্দন, তুমি না থাকলে যে সে চলাই বন্ধ করে দিবে। আর তোমাকে আমি বলেছি না, পুরনো আর কোনো কথাই মনে করবে না। এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হয়েছে, তাই পুরান কোনো কিছুরই রেশ থাকবে না আমাদের মাঝে, শুধু ভালোবাসাবাসি থাকবে। মায়া বলতে লাগলো, এখন থেকে আমার সব কিছু আপনার নামে, আমার সবটা জুড়ে শুধুই আপনি, আমার পৃথিবী শুধুই আপনি, আমার প্রতিটা নিঃশ্বাস শুধুই আপনার নামে। আপনার খুশির জন্যই বাঁচব আমি, আপনার হাসিতেই হাসব আমি, আপনাতেই আমার বসবাস। মায়ার এমন হৃদয় নিংড়ানো আবেগী কথাগুলো শুনে অরণ্যের মনে যেন প্রাপ্তির এক মহা খুশির ঢেউ বইছে। অরণ্য মায়া ভরা দৃষ্টিতে মায়ার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর মায়াকে নিজের সাথে আরেকটু শক্ত করে মিশিয়ে নিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, তবে শাস্তির কথাটা ঠিকই বলেছ। শাস্তি তো তোমাকে পেতেই হবে, অনেক কঠিন শাস্তি। রাত দিন প্রতিটা মুহূর্তে পেতে হবে শাস্তি। আর এই শাস্তি থেকে তুমি কখনো নিস্তার পাবে না, তোমাকে মুখ বুজে সব সহ্য করতে হবে। অরণ্য মায়ার কানের কাছে মুখ নিয়ে আরো নেশালো কণ্ঠে বলল, তো প্রস্তুত তো শাস্তি ভোগের জন্য? অরণ্যের কথার মর্ম বুঝতে পেরে মায়া লজ্জায় অরণ্যের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল। অরণ্য মায়ার থুতনি ধরে মায়ার মুখটা উপরে তুলল। মায়া লজ্জায় চোখ বন্ধ করে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনেরই। অরণ্য ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে মায়ার অধর যুগলে ডুব দিল। মায়ার অধরের মধু আহরণ করতে লাগলো। মায়া অরণ্যের শার্ট খামচে ধরে নিজেও সেই জোয়ারে নিজেকে ভাসিয়ে দিল। অরণ্য মায়াকে কোলে নিয়ে আবারও রুমে চলে এলো। মায়াকে নিয়ে হারালো মায়ারণ্যের গহীন বনে। পানির কিছু ছিটা গায়ে লাগতেই ঘুম ভেঙে এলো অরণ্যের। অরণ্য কপাল কুঁচকে চোখ মেলে দেখল ওর সদ্য সাবান নেওয়া নববধূ তার ভেজা চুল ছাড়ছে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল অরণ্যকে পাগল করার জন্য। অরণ্য নেশাময় হাসি দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মায়ার দিকে এগিয়ে গেল। আজ আর ওর বউকে আদর করতে কোনো বাধা নেই, তাই তো সে মায়ার কাছে এসে শাড়ির ফাঁকে কোমরে হাত দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে মায়ার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। মায়া কেঁপে উঠে বলল, কি করছেন? অরণ্য মায়ার চুলের ঘ্রাণ নিতে নিতে নেশালো কণ্ঠে বলল, সকাল সকাল আমাকে এই রূপে পাগল করে বলছো কি করছি? পাগল যখন করেছো এখন তার শাস্তিও ভোগ করো।
অরণ্য মায়ার ভেজা চুলগুলো পিঠের ওপর থেকে সরিয়ে একপাশে রেখে দিল। তারপর মায়ার পিঠে জমে থাকা পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। শিহরণে মায়ার পিঠ কুঁচকে এলো, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অরণ্য মায়াকে নিজের দিকে ঘুরিয়ে মায়ার ঠোঁটের দিকে এগুতে নিলেই দরজায় টোকা পড়ল। অরণ্য সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মগ্ন। মায়া তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল। অরণ্য চেহারায় বিরক্তির ছাপ এনে বলল, ধ্যাত, এই অসময়ে আবার কে ডিস্টার্ব করতে এলো? নিজের বউয়ের সাথে একটু শান্তি মতো রোমান্সও করতে দেয় না কেউ। অরণ্যের এমন অসহায় চেহারা দেখে মায়ের ভীষণ হাসি পাচ্ছে। মায়া ঠোঁট টিপে হাসছে, সেটা দেখে অরণ্য বলে উঠল, খুব হাসি পাচ্ছে তাই না? সময় আসতে দাও, এর শাস্তি তো তুমি পাবেই। কথাটা বলে অরণ্য মায়ার হাতের টাওয়েল টান দিয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর মায়া মুচকি হেসে দরজা খুলে দিয়ে দেখল সারা এসেছে। সারা বেকুবের মতো বলে উঠল, ভাবি, তুমি এত সকালে গোসল করেছো কেন? শীত লাগে না তোমার? সারার কথায় থতমত খেয়ে গেল মায়া। আমতা আমতা করে বলল, ও আচ্ছা, শোনো, বড়মা তোমাকে নিচে রেখেছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে। আড়ামোড়া ভেঙে চোখ মেলে তাকাতেই চমকে গেল ইরিন। ওর পাশেই ইহান আধশোয়া হয়ে কাত হয়ে এক হাতের ভর দিয়ে ইরিনের দিকেই মুচকি হেসে তাকিয়ে আছে। ইরিন ধরফড়িয়ে উঠে গায়ের কাপড় ঠিকঠাক করে নিয়ে বিভ্রান্তিকর সুরে বলে উঠল, তুমি তুমি এখানে এভাবে কি করছো? ইহান আগের মতো থেকেই মুচকি হেসে বলল, কি আর করব, আমার ইরাবতীর ঘুমন্ত মায়াবী মুখখানা দেখছিলাম। কি যে শান্তি লাগছিল। ইস, কবে যে রোজ সকালে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবো? বলো না, কবে দিবে সেই সুযোগ? কবে আসবে আমার হয়ে? কবে এই খরা পড়া জমিনে সুখের বর্ষণ হবে? ইহানের আবেগী কথায় ইরিন কিছু সময়ের জন্য মোহিত হয়ে গেলেও নিজেকে আবার সামলে নিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখো ইহান, সবকিছুর একটা সীমা আছে। প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। আমার পেছনে ঘুরে তুমি শুধু তোমার জীবন নষ্ট করছো। প্লিজ এসব বন্ধ করো। তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি অনেক ভালো কাউকে পাবে এবং তাকে নিয়ে জীবনে অনেক সুখী হবে, যে সুখ আমি কখনোই তোমাকে দিতে পারবো না। তখন আর এসবে আবেগের কথা মনেও থাকবে না। ইহান হঠাৎ ইরিনের হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোয়াল শক্ত করে বলল, ডোন্ট ইউ ডেয়ার, আমাকে যা বলার বলতে পারো, তবে আমার ভালোবাসাকে আবেগের নাম দিয়ে ছোট করার চেষ্টাও করবে না। আমি সেটা কখনোই মেনে নিব না। তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বোঝাতে সক্ষম না আমি, কারণ আমি নিজেই তার গভীরতার পরিমাপ জানি না। শুধু একটা কথা জেনে রেখো, আমার মাঝে আমি বলতে কিছুই নেই। আমার সব কিছুতেই শুধু তোমার রাজত্ব। তাই আমি চাইলেও অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না, কারণ অন্যকে দেওয়ার মতো আমার মাঝে কিছুই নেই। ইহানের কথায় ইরিন এবার বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহানের পাগলামির পেছনে যে এতটা অনুভূতি জড়িয়ে আছে তা ভাবতেই পারেনি ও। ইহান আরো বলে উঠল, আর হ্যাঁ, তুমি আমাকে কি সুখ দিতে পারবে সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি শুধু একবার আমার জীবনে এসো, দেখবে আমার জীবনটা সুখের সাম্রাজ্য হয়ে গেছে। ইরিন নিজেকে একটু সামলে নিয়ে ইহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বলাটা সহজ, তবে বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতার সম্মুখীন হলে তখন এই ভালোবাসায় নিজের গলায় ফাঁস হয়ে যাবে। যে ভালোবাসাকে এখন সর্বসুখ মনে করছো, সেটাই তখন সর্ব দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আর এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ইহান আবেগী কণ্ঠে বলল, দেখো ইরাবতী, আমি জানি তুমি তোমার জীবনে অনেক খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছো, তাই হয়তো এখন আর কারোর ওপর ভরসা পাচ্ছ না। তবে সবাই এক হয় না। শুধু একটা চান্স দিয়ে দেখো আমাকে, একবার আমার উপর ভরসা করে দেখো। আই প্রমিস, আমি কখনো তোমাকে নিরাশ করব না। আচ্ছা তাই? নিজের উপর এত কনফিডেন্স তোমার? ওকে ফাইন, চলো মানলাম তোমার কথা। তারপর কি করবে? তোমার পরিবার কি মানবে তোমার কথা? 2 বছরের বড় একটা ডিভোর্সি মেয়েকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিবে তারা? আচ্ছা চলো, তাদেরকে না হয় তুমি কোনোভাবে মানিয়ে নিলে, কিন্তু বাকি লোকজনের মুখ কিভাবে ঠেকাবে? আমাকে নিয়ে তোমার বন্ধু বান্ধবের সামনে সবসময় ছোট হতে হবে, পারবে সেটা মানতে?
তারপর আসে মেইন কথায়। তুমি ছেলে মানুষ, আর সব ছেলের মতো তোমারও কিছু চাহিদা আছে। তো তুমি কি এমন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে স্যাটিসফাইড হবে যে কিনা আগে অন্য কারো কাছে তার। আর বলতে পারল না ইরিন। বাকি কথা গলায় আটকে গেল ওর। মুখে হাত চেপে কেঁদে উঠল ও। ইহান দ্রুত 2 হাতে ইরিনের মুখটা ধরে বলল, হুশ, ওকে ওকে ফাইন, কেঁদো না প্লিজ। তুমি যে সকল বাধা দেখিয়েছো সেগুলো আমার জন্য কোনো মাইনেই রাখে না। আর হ্যাঁ, তুমি হয়তো বিশ্বাস করবে না, তবে তুমি যদি না চাও আমি কখনোই তোমাকে সেইভাবে কাছে টানবো না। তুমি জানো, তুমি যদি সারা জীবন শুধু আমার বউ হয়ে চোখের সামনে বসে থাকো, এতটুকুতেই আমি সারা জীবন খুশি খুশি কাটিয়ে দিতে পারবো। তবে আমি জানি আমার কোনো কথাই হয়তো তোমার বিশ্বাস হবে না, তাও আমি আশা ছাড়বো না। দরকার হলে আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তোমার অপেক্ষায় থাকতে থাকতে যদি আমার মরণও হয়ে যায় তবুও আফসোস নেই আমার। কথাগুলো বলে ইহান ইরিনের কপালে আলতো করে একটা চুমু খেলো। মুহূর্তেই থমকে গেল ইরিন। বুকের মাঝে কবর দিয়ে রাখা হৃৎপিণ্ডটা হঠাৎ নতুন উদ্যমে জেগে উঠল। নতুন অনুভূতির বাতাস ছুঁয়ে গেল তাকে। ইহান অপরাধীর সুরে বলে উঠল, আজ হয়তো নিজের অজান্তেই তোমার পুরানো ক্ষতগুলো জাগিয়ে দিয়েছি। আই এম সো সরি ইরাবতী, পারলে ক্ষমা করে দিও আমাকে। কথাটা বলেই ইহান চলে গেল। আর ইরিন ইহানের যাওয়ার পানে তাকিয়ে রইল। ছেলেটা আজও কেমন যেন এলোমেলো করে দিয়ে গেল। কিন্তু আমি যার নতুন কোনো জোয়ারে ফাঁসতে চাই না। ভয় হয় আমার, বড্ড ভয় হয়।